Hello everyone, welcome to our channel. আমরা আজকে কিন্তু ক্লাস নাম্বার 2 করব। আমরা আগের দিনের ক্লাসে যেটা ক্লাস নাম্বার 1 ছিল সেটা কিন্তু সালোক সংশ্লেষ নিয়ে আলোচনা করেছিলাম এবং আমরা কতটুকু আলোচনা করেছিলাম আমরা জেনেছিলাম যে সালোক সংশ্লেষ ব্যাপারটা কি, তারপর সালোক সংশ্লেষ কাদের কাদের মধ্যে হয়, তারপর সালোক সংশ্লেষের মুখ্য ভূমিকা কারা পালন করে, সেই যে মুখ্য ভূমিকাগুলি পালন করছে যেমন সূর্যালোক সেটা নিয়ে আমরা ডিসকাস করেছিলাম। তারপর হলো জল H2O, সেই জল নিয়েও আমরা কিন্তু ডিসকাস করেছিলাম। লাস্ট আমাদের যে একটা মুখ্য ভূমিকা ছিল যার, সেটা হলো ক্লোরোফিল, যেটা আমরা আগের ক্লাসে মানে ক্লাস নাম্বার 1-এ করতে পারিনি, সেটা নিয়ে কিন্তু আজকে ডিসকাস করব ক্লোরোফিল নিয়ে। ক্লোরোফিলের কি ভূমিকা রয়েছে সালোক সংশ্লেষের মধ্যে, এবং তারপর পরবর্তী কিন্তু আমরা আলোচনা করব যে যে সালোক সংশ্লেষের যে বিভিন্ন দশাগুলি, সেই দশা বা পর্যায় সেগুলি নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। তো চলো আমরা আমাদের ক্লাস শুরু করে নিচ্ছি। যারা আমার ক্লাস বা আমাদের চ্যানেল ক্লাস দেখে উপকৃত হবে তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবে আর অবশ্যই একটা লাইক করে দেবে, কারণ তোমাদের একটা লাইকে আমি অনেকটা উৎসাহিত হই। পরবর্তী সময়ে আমি এরকম আরো ক্লাস কিন্তু তোমাদের সাথে নিয়ে আসবো। তো একটা লাইক অবশ্যই দিয়ে দেবে বা দেওয়ার চেষ্টা করবে। এই জন্য নয় যে আমি ক্লাস দিচ্ছি বলে, এই জন্য যে তোমার বেনিফিট হচ্ছে তার জন্য তুমি একটা লাইক অবশ্যই দিয়ে দেবে। তো চলো আমরা আজকে ক্লাসে দেখে নিই। আজকে আমাদের চলছে ক্লাস নাম্বার 2। সালোক সংশ্লেষ কিন্তু এমন একটা মানে চ্যাপ্টার, যে চ্যাপ্টারটা মানে খুব একটা মানে বড় চ্যাপ্টার। তো এই চ্যাপ্টারটা কিন্তু অনেকদিন সময় লাগে শেষ করতে। তো আমি ধীরে ধীরে চলছি এবং দেখি আমরা কয়টা ক্লাসের মধ্যে শেষ করতে পারছি। আগের দিনে আমরা কিন্তু সালোক সংশ্লেষ মোটামুটি জেনে গেছি যে সালোক সংশ্লেষ ব্যাপারটা কি, কিভাবে হচ্ছে এবং কারা মুখ্য ভূমিকা পালন করছে। সেই ক্ষেত্রে আমরা সূর্যালোক নিয়ে আলোচনা করেছি, তারপর যে জল মানে H2O নিয়ে আলোচনা করেছি, আর আজকে যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হলো ক্লোরোফিল। আশা করি তোমরা জানতে পারছো, বুঝতে পারছো যে ক্লোরোফিল ব্যাপারটা কি, ক্লোরোফিল কোথায় থাকে। ফার্স্ট আমরা জানবো যে ক্লোরোফিল কোথায় থাকে। দেখো ক্লোরোফিলের উৎস বা ভূমিকা। ক্লোরোফিল কোথায় থাকছে, ক্লোরোপ্লাস্টের গ্রানার মধ্যে থাকছে। ঠিক আছে, এবার ক্লোরোপ্লাস্ট কি আগে জেনে নেই যে ক্লোরোফিল তো থাকছে আমাদের কোথায়। আমরা আগে ক্লাসে পড়েছিলাম যে ক্লোরোফিল থাকছে আমাদের পাতার মধ্যে, মানে সবুজ উদ্ভিদের মধ্যে থাকছে, সবুজ জাতীয় জিনিসের মধ্যে থাকছে। তো এই যে ক্লোরোফিল, সেই ক্লোরোফিলের যে মেইন জায়গাটা সেটা হচ্ছে কোথায়, ক্লোরোপ্লাস্টের গ্রানার মধ্যে বলা হচ্ছে। এবার ক্লোরোপ্লাস্টটা কি, এবার আমরা চলো ক্লোরোপ্লাস্টটা দেখে নিই যে ক্লোরোপ্লাস্ট জিনিসটা কি। ক্লোরোপ্লাস্ট হলো একটি সবুজ রঙের প্লাস্টিক যা উদ্ভিদের পাতা ও সবুজ অংশে থাকে। অর্থাৎ কি, ক্লোরোপ্লাস্ট আমরা বুঝতে পারছি যে সবুজ অংশের জন্য দায়ী মেইনলি ক্লোরোপ্লাস্ট। অর্থাৎ এই ক্লোরোপ্লাস্টটা কোথায় থাকবে, যে উদ্ভিদের পাতার মধ্যে থাকবে এবং এটা কি সবুজ রঙের জন্য দায়ী থাকবে। ঠিক আছে, এবং সে কি করে, সে যে আমাদের যে ফটো সিনথেসিস অর্থাৎ সালোক সংশ্লেষ প্রক্রিয়াটার মধ্যে কি করে, সেই সূর্যালোকের ব্যবহার করে কি খাদ্য তৈরি করছে। ঠিক আছে, সে এই যে ক্লোরোপ্লাস্টটা সে কি করছে, এই ক্লোরোপ্লাস্টের গ্রানা অঞ্চলের মধ্যে কে থাকছে, ক্লোরোফিল থাকছে, এবং এই ক্লোরোফিলের মেইন কাজ কি হচ্ছে, যে সূর্যালোকের ব্যবহার করে কি খাদ্য তৈরি করা। এবার দেখো ক্লোরোফিল কয় প্রকার, ক্লোরোফিল A, B এবং C, D, E। এবার দেখো ক্লোরোফিল A, B, C, D, E ছাড়াও অনেকগুলি আছে, কিন্তু ওইগুলি আমাদের জন্য ইম্পর্টেন্ট না। আমাদের যেটা ইম্পর্টেন্ট আমরা সেইটাই পড়বো। পড়তে গেলে তো অনেক কিছু থাকে, সেটা আমরা পড়বো না। আমাদের এনসিইআরটি বেসড যেগুলি আমাদের আছে, যেগুলি ইম্পর্টেন্ট বা ভবিষ্যতে আমাদের যেগুলি বায়োলজি পড়তে গেলে লাগবে বা যেগুলি আমাদের নিট পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, আমরা কিন্তু সেই জিনিসটি মানে আলোচনা করব। তোমরা ক্লাস 9-এ পড়ছো বা 10-এ পড়ছো, তারপর কিন্তু তোমরা যারা সায়েন্স নিয়ে পড়বে বা বায়োলজি নিয়ে পড়বে তারা নিট পরীক্ষা দেবে বা বিভিন্ন পরীক্ষায় বসবে। তো সেই ক্ষেত্রে আমাদের এনসিইআরটি বেস সিলেবাসে যতটুকু ইম্পর্টেন্ট আমরা কিন্তু ততটাই পড়বো, এর বাইরে পড়ার কোনো দরকার নেই। তো ক্লোরোফিল এতে কি বলা হচ্ছে সেটা আমাদের জানতে হবে। হ্যাঁ, ক্লোরোফিল এতে বলছে যে সমগ্র উদ্ভিদ জগতে, এখানে কি বলা হচ্ছে যে সমগ্র উদ্ভিদ জগতের মধ্যে কি সে থাকবে, ক্লোরোফিল এটা থাকবে। ঠিক আছে, দেন কি বলছে, যে এখানে বলছে যে সবুজ উদ্ভিদ এবং সবুজ শৈবালের মধ্যে থাকবে। ঠিক আছে, তাছাড়া কোথায় থাকবে বলছে, তাছাড়া বলছে ক্লোরোফিল C, D এবং ইটা, এই যে C, D, ইটা সবুজ গোষ্ঠীর মধ্যে থাকছে। ঠিক আছে, এছাড়াও কিন্তু আরো অনেকগুলি আছে, সেটা আমাদের দরকার নেই। আমাদের মেইনলি যেটা দরকার সেটা হলো ক্লোরোফিল A এবং ক্লোরোফিল B, বা ও ক্লোরোফিল এটাই মেইনলি আমাদের দরকার, যেটা ক্লোরোফিল A কোথায় থাকছে, সমগ্র উদ্ভিদ জগতের মধ্যে থাকছে। ঠিক আছে, বুঝতে পেরেছি আমরা। এবার চলো আমরা দেখে নিই ক্লোরোফিলটা কি রকম। এই দেখো
মানে পাতার মধ্যে ক্লোরোফিলটা কিভাবে থাকে। এই দেখো, এটা হলো একটা গাছের পাতা, এটা হলো একটা গাছের পাতা, ঠিক আছে। এই পাতার মনে করো একটা ছোট একটা অংশ আমি এখানে নিয়ে আর্ট করলাম, ঠিক আছে। এবার আর্ট করার পরে আমি কি দেখতে পাচ্ছি যে কত ছোট 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 কিছু আছে, ঠিক আছে। আমি গতদিন এই জিনিসটা একটু ভুল বলেছিলাম, একটা স্টুডেন্ট আমাকে ফোন করেছিল, ম্যাম এই জায়গাটা এইরকম হবে, তখন আমি লক্ষ্য করেছিলাম যে এই জায়গাটা একটু ভুল হয়েছে ঠিকই। এবার ক্লাস তো আপলোড হয়ে গেছে, সেই জায়গাটা আমি আর ঠিক করার সুযোগ পাইনি। তো আজকে বলে দিচ্ছি, যারা আমার ক্লাস দেখছো তারা অবশ্যই আগের ক্লাসে এই জিনিসটা ঠিক করে নেবে। এই যে এগুলি থাকছে, ফার্স্ট আমরা আগে আলোচনা করিনি যে পাতার মধ্যে ছোট টুকরাটা নিয়ে আমরা জানতে পারি, তাহলে এটা হলো কি আমাদের আউটার লেয়ার, ঠিক আছে। এবার ভিতরটা কি, সেটা হচ্ছে আমাদের কি ইনার লেয়ার, ঠিক আছে। আর যে ভিতরের পুরাটা জায়গা সেটাকে আমরা কি বলবো, স্টোমা বলবো, স্টোমা, ঠিক আছে। ভিতরের জায়গাটাকে আমরা কি বলবো, স্টোমা। আশা করি তুমি একটা পাতার থেকে পাতার একটা ছোট অংশ কেটে নিলে কি পেলাম আমরা, বাইরের যে জায়গাটা আছে আউটার লেয়ার, ভিতরের যে জায়গাটা আছে সেটা কি ইনার লেয়ার, এবং যে ভিতরের পুরাটা অংশ সেটাকে আমরা কি বলবো, স্টোমা বলবো, ঠিক আছে। স্টোমা বলবো সেটা আমরা। এবার আমরা আলোচনা করব। এবার দেখো, এই যে ছোট 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 কিছু দেখছে পয়সার মতো, ঠিক আছে। আমরা যদি 1 টাকার নোট বা 2 টাকার নোট, একটার উপরে একটা মানে পয়সা আর কি, 2 টাকার কয়েন, মানে একটার উপরে একটা যদি রাখি তখন কিন্তু এটা এই থলিটা দেখা যাবে, ঠিক আছে। এক একটাকে বলা হবে থাইলাকয়েড। গতদিন আমি বলেছিলাম যে সবগুলিকে একসাথে থাইলাকয়েড বলা হবে, সেই জায়গাটা আমার একটু মিস্টেক হয়েছিল, সেটা তোমরা একটু ঠিক করে নাও যারা আমার ক্লাস দেখছো। তো সেটা কি হবে, এই যে এক একটাকে বলবে কি, শুধু একটা, মানে এক একটাকে বলবে কি থাইলাকয়েড। এই যে দেখো এখানে লেখা আছে, এই যে এক একটাকে কি বলবে, থাইলাকয়েড, ঠিক আছে। অ্যাকচুয়ালি পিকচারটা ওই সময় একটু ভুল পিকচারটা দেখা হয়েছিল বলে এই জায়গাটা মিস্টেক হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে এক একটাকে কি বলছে, থাইলাকয়েড। আর এইগুলি যে সবগুলি যে একসাথে হবে, এই সবগুলিকে একসাথে বলবে গ্রানা। তাহলে আমরা কি দেখেছিলাম এর আগে, ক্লোরোপ্লাস্টের কোথায় থাকছে, গ্রানা অঞ্চলে। গ্রানা অঞ্চলে কে থাকছে, গ্রানা অঞ্চলে গিয়ে থাকছে আমাদের ক্লোরোফিল, ঠিক আছে। তাহলে আমরা বুঝতে পেরেছি গ্রানা কি, এক একটাকে বলা হচ্ছে থাইলাকয়েড, আর যখন সবগুলি একসাথে একটা বড় স্তূপ তৈরি করছে, এই স্তূপটাকে আমরা কি বলছি, গ্রানা বা গ্রানাম, ঠিক আছে। আর বাইরেরটাকে বলছি আউটার লেয়ার, ভিতরেরটাকে বলছি ইনার লেয়ার, আর ভিতরের পুরাটাকে বলছি কি স্টোমা, ঠিক আছে। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি বা বুঝতে পেরেছো। দেখো এখানে কিন্তু পিকচারে অনেক কিছু দেওয়া আছে, আমরা এটা পরবর্তী সময়ে বুঝবো, এখানে আর কিছু বোঝার আমাদের দরকার নেই। এবার দেখো আমি একটু লেখাটা পরে দিই এখানে স্লাইডে। স্টোমার মধ্যে থাকে থাইলাকয়েড নামের চাকতির মতো গঠন, একাধিক থাইলাকয়েড মিললে তৈরি হয় গ্রানামে। যে আমি যেই বলেছি যে এক একটা থাইলাকয়েড নিয়ে আমরা কি তৈরি করব, এক একটা থাইলাকয়েড নিয়ে আমরা তৈরি করব গ্রানাম বা গ্রানা, ঠিক আছে। তো চলো আমরা আমাদের পরবর্তী স্লাইডে চলে যাই, তাহলে আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। পরবর্তী স্লাইডে চলে যাই আমরা। পরবর্তী স্লাইডে দেখো আমরা দেখছি, পরবর্তী স্লাইডে আমরা দেখছি সালোক সংশ্লেষের পর্যায় বা দশা, ঠিক আছে। আমরা সালোক সংশ্লেষের মধ্যে আগের ক্লাসে পড়েছিলাম যে সূর্যালোকের কি ভূমিকা আছে, সালোক সংশ্লেষের মধ্যে জলের কি ভূমিকা আছে। এখন আমরা স্লাইডে দেখলাম যে ক্লোরোফিলের কি ভূমিকা আছে, ঠিক আছে। এখন আমরা দেখব যে সালোক সংশ্লেষের কয়টা পর্যায় আছে বা কয়টা দশা আছে। এর আগে আমার জানতে হবে যে এই সালোক সংশ্লেষের যে পর্যায় বা দশাগুলি কে আবিষ্কার করেছিল। এটা আবিষ্কার করেছিল বিজ্ঞানী ব্ল্যাকম্যান, উনি হলো বিজ্ঞানী ব্ল্যাকম্যান, ঠিক আছে। কত সালে করেছিল, 1905 সালে। প্রতিটা কোশ্চেন কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের জন্য। তোমরা যারাই আমার ক্লাস দেখো না কেন সবাই কিন্তু খাতা নিয়ে বসবে এবং কিন্তু নোট করবে, যেগুলি বলবো ইম্পর্টেন্ট সেগুলিতে কিন্তু স্টার মার্ক দেবে রেড পেন দিয়ে, আর ব্ল্যাক এন্ড ব্লু দুইটা পেন ইউজ করে কিন্তু লিখবে। কারণ দেখো বায়োলজি এমন একটা জিনিস, সেটা বায়োলজি মানে স্টুডেন্টরা সবসময় ক্রিয়েটিভিটি হয়, মানে ওদের মানে সৌন্দর্যটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। খাতার মধ্যে তোমার যদি বায়োলজি লেখাটা সৌন্দর্য মেনটেন করে তাহলে কিন্তু পড়াটা খুবই একটা মানে ভালো হবে, বা মানে ইমপ্রেসমেন্ট হয় আর কি, মানে লিখতে খুব ভালো লাগে বা পড়তে খুব ভালো লাগে। আমি তো মেনলি এরকমই করি, একটা পেন দিয়ে লিখতে কিন্তু আমার একদমই পছন্দ না, আমি কিন্তু বিভিন্ন পেন দিয়ে লিখতে
খুব ভালোবাসি। তো যারা বায়োলজি নিয়ে পড়ছো বা ক্লাসগুলি দেখছো সবাই 2-3টা কিন্তু কলম নিয়ে বসবে, কারণ কিছু জিনিস বায়োলজিতে আর্ট করতে হয় এবং কিছু জিনিস খুবই ইম্পর্টেন্ট থাকে। তো এখান থেকে আমরা কি শিখলাম যে সালোক সংশ্লেষের পর্যায় বা দশা কয়টা, 2টা আছে। এবং কে দিয়েছে এটা, বিজ্ঞানী ব্ল্যাকম্যান দিয়েছে। কত সালে দিয়েছে? 1905 সালে কিন্তু দিয়েছে। এবার এই 2টা দশা কি কি? ফার্স্ট দশা দেখো, আলোক দশা বা আলোক নির্ভর দশা, বা একে কি বলা হয়? লাইট রিয়াকশন। তারপর দেখো অন্ধকার দশা বা নিরপেক্ষ দশা, বা কি বলছে যে ডার্ক রিয়াকশন। ঠিক আছে, এবার দেখো অনেকে ভাববে আলোক দশা বা আলোক নির্ভর দশা মানে সে দিনে বেলা হয়, আর কি অন্ধকার দশা মানে বা নিরপেক্ষ দশা মানে রাত্রে বেলা হয়। দেখো এই কনসেপ্টটা টোটালি ভুল। আমি বিভিন্ন চ্যানেলে দেখি এই জিনিসটা বলে যে আলোক দশা মানে হলো দিনে বেলা হয় আর অন্ধকার দশা মানে রাত্রে বেলা হয়। দেখো এই জিনিসটা একদমই ভুল কথা। এনসিইআরটির মধ্যে কিন্তু এরকম কোথাও লেখা নেই। অনেক চ্যানেলের মধ্যে এই জিনিসটা বলে, যার জন্য কিন্তু মানে অনেকেই ভুল করে। আমরা যখন ক্লাস 9-10 এর খাতা দেখি তখন কিন্তু দেখি এই জিনিসটা বাচ্চারা লিখে নেয়, মানে তারা কনফিউশন হয়ে যায়। এমন কথা না। দেখো আলোক দশাটা মানে হলো কি, সূর্যালোকের উপস্থিতিতে মানে ও কাজ করবে। ঠিক আছে, সূর্যালোকের উপস্থিতি। আর অন্ধকার দশাটা মানে সূর্যালোকের দরকার নেই বা খুব কম দরকার পড়ে। এটা হলো মেইন কথা। এমন কোনো কথা নাই যে আলোর উপস্থিতিতেই আলোক দশা হবে আর মানে দিনের বেলায় আলোক দশা হবে আর রাতের বেলায় অন্ধকার দশা হবে, এমন কোনো কথা নেই কিন্তু। হ্যাঁ, এই জায়গাটা ঠিক করে নেবে। অনেকে কিন্তু এই জায়গাটা ভুল করে পরীক্ষার খাতায় আমরা দেখি আলোক দশা যেটা মেনলি দেখো আমি নিচে লিখে দিয়েছি। আলোক দশা সূর্যালোকের উপস্থিতিতে ঘটে, আর অন্ধকার দশা কি সূর্যালোকের প্রয়োজন হয় না, বা যদি হয়েও থাকে একদম খুব কম পরিমাণে হয়ে থাকে। এবার অন্ধকার দশাকে কিন্তু আরেকটা নাম বলা হয় ক্যালভিন চক্র। অনেকে কিন্তু এই নামটা জানে না। তো অন্ধকার দশাকে কিন্তু ক্যালভিন চক্র বলা হয়। এটা আমরা পরবর্তী সময় যখন অন্ধকার দশাটা ডিটেলসে আলোচনা করব তখন কিন্তু কেন ক্যালভিন চক্র বলা হয় বা কে নামটা দিয়েছে সেটা নিয়ে আলোচনা করব। এই স্লাইড থেকে মূলত তোমরা জেনে নাও 1905 সালে বিজ্ঞানী ব্ল্যাকম্যান এই সালোক সংশ্লেষ পর্যায়টাকে 2 ভাগে ভাগ করেছে। একটা হলো লাইট রিয়াকশন আর একটা হলো ডার্ক রিয়াকশন। তো চলো পরবর্তী স্লাইডে আমরা চলে যাই। পরবর্তী দেখো, আমরা কিন্তু গত ক্লাসের মধ্যে এই ইকুয়েশনটা পড়েছিলাম, যেটা সালোক সংশ্লেষের ইকুয়েশন, ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট ইকুয়েশন, যেটা হলো কি 6 কার্বন ডাই অক্সাইড প্লাস 6H2O মানে জল, সে কি ক্লোরোফিলের উপস্থিতি এবং সূর্যালোকের উপস্থিতিতে কিসে পরিণত হয়? গ্লুকোজে, মানে C6H12O6 মানে গ্লুকোজে পরিণত হয় এবং কি 6 অণু অক্সিজেন বেরিয়ে যায়, যেটা আমাদের কি বায়ুমণ্ডলে চলে আসে। ঠিক আছে, তো সেটা মধ্যে আমরা একটা জিনিস পড়বো যে অনেকটা কোশ্চেনের মধ্যে আসে যে সালোক সংশ্লেষকে জারণ বিজারণ প্রক্রিয়া কেন বলা হয়। এবার বিজারণ প্রক্রিয়া কেন বলা হয় সেটা জেনে নাও। এই যে 6 কার্বন ডাই অক্সাইড সে কিসে পরিণত হচ্ছে? এখানে এই যে কার্বন ডাই অক্সাইড, সেখানে 6 কার্বন ডাই অক্সাইডে H প্লাস H2 এড হচ্ছে। ঠিক আছে, প্লাস H2 এড হচ্ছে হয়ে C6H12O6, অর্থাৎ হলে কি তৈরি করছে? গ্লুকোজ তৈরি করছে। অর্থাৎ 6 অণু কার্বন ডাই অক্সাইডের সাথে এই যে হাইড্রোজেন যুক্ত হয়ে H2 যুক্ত হয়ে কি তৈরি করছে? C6H12O6। তার জন্য এখানে কি বলা হচ্ছে? বিজারণ বলা হচ্ছে। বিজারণ, এটাকে বলা হচ্ছে কি? বিজারণ। আশা করি বুঝতে পেরেছো। ভুল হবে না এই জিনিসটা, ভুল হওয়ার কথা না এই জিনিসটা। আশা করি দেখো একটু স্লাইডটা লড়ে গেছিল। দেখো আশা করি তোমরা এটা বুঝতে অসুবিধা হচ্ছে না তোমাদের। এই যে CO2টা যখন গ্লুকোজে পরিণত হচ্ছে তখন একটা H2 অ্যাড হচ্ছে, যার জন্য একে বলা হচ্ছে কি? বিজারণ। বিজারণ। ঠিক আছে, এ বলা হচ্ছে। এই স্লাইড লড়ে গেলে না ভীষণ অসুবিধা হয়। দাঁড়াও একটু দেখছি। এবার স্লাইডটা ঠিক আছে। হ্যাঁ, কার্বন ডাই অক্সাইড যখন এখানে গেছে কি তৈরি হচ্ছে? H2
ঠিক আছে, H2 একটা অ্যাড হচ্ছে যাকে বলা হচ্ছে বিজারণ। তো আমরা বুঝে গেছি যে বিজারণ কেন বলা হচ্ছে। এবার জারণ, এই যে H2 6H2 টা কি হচ্ছে, O2 এ পরিণত হচ্ছে। ঠিক আছে, 6H2O টা কিসে পরিণত হচ্ছে, 6O2 তে পরিণত হচ্ছে। অর্থাৎ এখানে কি একটা 6 মাইনাস H2 কি হচ্ছে, বাদ হচ্ছে। ঠিক আছে, এখানে যুক্ত হচ্ছে আর এখানে কিন্তু বাদ হচ্ছে, মাইনাস H2 বাদ হচ্ছে, যার জন্য এখানে এটাকে কি বলা হচ্ছে, জারণ। ঠিক আছে, অর্থাৎ এখানে যুক্ত হচ্ছে, অর্থাৎ এখানে হলো H প্লাস যুক্ত হচ্ছে, যার জন্য এটাকে কি বলা হচ্ছে, এটাকে বলা হচ্ছে বিজারণ। আর এটা এখানে কি হচ্ছে, বাদ হচ্ছে, যার জন্য এটাকে কি বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে যে জারণ। ঠিক আছে, তার জন্য কিন্তু সালোক সংশ্লেষকে জারণ বিজারণ প্রক্রিয়া বলা হয়। আশা করি বুঝাতে পেরেছি। 6টা কার্বন ডাই অক্সাইড যখন 6টা কার্বন ডাই অক্সাইডের সাথে যখন একটা কি যুক্ত হচ্ছে, একটা H2 যুক্ত হচ্ছে, তখন কিন্তু C6H12 O6 এ পরিণত হচ্ছে, মানে গ্লুকোজে পরিণত হচ্ছে। আর যখন 6H2O থেকে একটা H2 মাইনাস হচ্ছে, তখন কি হচ্ছে, 6O2 হচ্ছে, অর্থাৎ H2 টা মাইনাস হচ্ছে, যার জন্য এটাকে বলা হচ্ছে, যখন মাইনাস হচ্ছে তখন কিন্তু জারণ। অনেকে কিন্তু উল্টো লিখে দেয়, তখন মনে করে বিজারণ, এরকম না, কিন্তু যখন মাইনাস হচ্ছে তখন হলো জারণ, আর যখন প্লাস হচ্ছে তখন হলো বিজারণ। দেখো ব্যাপারটা কিন্তু উল্টো জিনিস। অনেকে কি বলে, যে মাইনাস হচ্ছে সেখানে বিজারণ লিখে দেয়, আর যেটা প্লাস হচ্ছে সেখানে জারণ লিখে দেয়। এরকম কিন্তু করবে না। যেখানে প্লাস হচ্ছে, দেখো মানে H প্লাস আয়রন যোগ হচ্ছে, সেখানে কিন্তু হচ্ছে বিজারণ, আর যেখানে বিয়োগ হচ্ছে সেখানে কিন্তু হচ্ছে কি, জারণ। ঠিক আছে, খাতায় কিন্তু নোট করে নাও। পরবর্তী দেখো, পরবর্তী আমরা পড়বো। আজকে স্লাইডটা যে কেন এত লড়ে যাচ্ছে বুঝতে পারছি না। হ্যাঁ, পরবর্তী দেখো, আমরা দেখবো আলোক দশা বা আলোক নির্ভর দশা। ঠিক আছে, এবার আলোক নির্ভর দশাটা নিয়ে আমরা আজকে আমরা ডিসকাস করব। যেটা দেখো ভালো করে বুঝে নাও, কিন্তু ভালো করে বুঝে নাও, এই ব্যাপারটা কিন্তু খুবই ডিফিকাল্ট। যে না বুঝবে সে কিন্তু একদমই শেষ, আর যে একবার বুঝে যাবে তার কিন্তু মাধ্যমিকের জন্য আর কোনো কিছু বুঝতে হবে না। 9-এ বলো 10-এ বলো, এগুলি কিন্তু আসেই প্রতিবার পরীক্ষার মধ্যে। তাহলে আমরা যে আলোক দশাটা পড়ছি সেটার মধ্যে আমাদের মেইন লাগবে সূর্যালোক লাগবে, তারপর লাগবে ক্লোরোফিল লাগবে, আর জল লাগবে। এই তিনটেই কিন্তু সালোক সংশ্লেষের জন্য খুবই ইম্পর্টেন্ট। এই তিনটে আমাদের লাগবে। আর আলোক দশাটা কোথায় আছে, ক্লোরোপ্লাস্টের গ্রানা। আমরা পড়েছিলাম ক্লোরোপ্লাস্টের গ্রানা কোনটা, এই যে এটা হলো আমাদের একটা পাতা। ঠিক আছে, পাতার এটা হলো ইনার, এটা হলো আউটার, এটা হলো আউটার লেয়ার। ঠিক আছে, এটা হলো ইনার লেয়ার, ভিতরেরটা হলো স্টোমা, আর ভিতরে কি থাকে, এই যে পয়সা নেই থাকবে। ঠিক আছে, এক একটাকে বলবো আমরা কি, থাইলাকয়েড। আর পুরোটাকে আমরা কি করব, ক্লোরোপ্লাস্টের গ্রানাম বলবো। ঠিক আছে, আমরা পড়েছিলাম। তাহলে আমাদের কিন্তু কোথায় হচ্ছে, ক্লোরোপ্লাস্টের গ্রানার মধ্যে বা থাইলাকয়েডের মধ্যে হচ্ছে কিন্তু কি আমাদের আলোক দশাটা। তাহলে চলো আমরা দেখে নিই। তারপর এবার এই আলোক দশা পড়তে গেলে এই আলোক দশাটা বিভিন্ন ধাপে হয়। ফার্স্ট ধাপ হলো যে সূর্যালোকের আবদ্ধীকরণ হবে, তারপর ক্লোরোফিল সক্রিয় হবে, তারপর কি জলের আলোক বিশ্লেষণ হবে, তারপর NADP+ এর বিজারণ হবে, তারপর ফটোফসফোরাইজেশন হবে। এবার দেখো আলোক দশাটা যখন হবে তারপরে কিন্তু অন্ধকার দশা হবে আলোক দশা থেকে, কারণ আলোক দশার উপরে কিন্তু অন্ধকার দশা নির্ভরশীল। কারণ কেন, আলোক দশা থেকে এমন দুইটা কাঁচা মাল থাকবে যেটা অন্ধকার দশার মধ্যে ব্যবহৃত হবে। দুইটা কাঁচা মাল কি আগে আমি বলে দিই, NADPH+, এটা কিন্তু আমাদের যাবে গিয়ে অন্ধকার দশার মধ্যে, আর ATP, এই দুইটা কাঁচামাল আমাদের অন্ধকার দশার মধ্যে যাবে। তার জন্য আলোক দশার উপরে কিন্তু অন্ধকার দশা নির্ভরশীল। তারপরে আমরা পরবর্তী স্লাইডে দেখে নিই। এবার আমরা পড়বো আলোক দশাটা মেনলি কি, সেটা আমরা পড়বো। ফার্স্ট দেখো, ভালো করে বুঝে নাও। দেখো একটা সূর্যালোক, ঠিক আছে, এই যে সূর্যের আলো আসছে। ঠিক আছে, এবার এটা হলো আমাদের স্টোমা। আমরা পড়েছিলাম
যে পাতার স্টোমা কোন জায়গাটা, আগের ক্লাসে আমরা পড়েছিলাম এটা হলো পাতার স্টোমা, ঠিক আছে। আর এটা হলো আমাদের ভিতরে থাইলাকয়েড, এটা হলো আমাদের থাইলাকয়েডের অংশ, ঠিক আছে। থাইলাকয়েড বা গ্রানা, থাইলাকয়েড বলতে পারো বা গ্রানা বলতে পারো, ঠিক আছে। থাইলাকয়েড বা গ্রানা বলতে পারো, এটা হলো থাইলাকয়েড বা গ্রানা, বাইরেরটা হলো কি স্টোমা, ঠিক আছে। এবার এইটার একটা একটা থাইলাকয়েডের মধ্যে এরকম ভাবে অ্যারেঞ্জ করা থাকে। পিকচারটা আর্ট করে নাও, কারণ এরকম কিন্তু আর পাবে না। এবার এটা হলো আমাদের বহিঃপর্দা, ঠিক আছে। এটা হলো আমাদের কি বহিঃপর্দা, ওকে। আর এটা হলো আমাদের কি অন্তঃপর্দা, মানে ভিতরেরটা হলো অন্তঃপর্দা, ঠিক আছে। এবার কি আমাদের যে অন্তঃপর্দা আছে, অন্তঃপর্দার মধ্যে এরকম একটা থাকে যার মধ্যে মাঝখানে থাকবে ক্লোরোফিল এ, আমরা পড়েছিলাম ক্লোরোফিল এ, আর বাকিগুলি থাকবে গৌণ, যেটা হলো ক্লোরোফিল বি সি, যেটা আমরা পড়েছিলাম বি সি ডি এবং ক্যারোটিনয়েডস, ঠিক আছে। আর এখানে একটা থাকবে সেটা হলো বহিঃপর্দার মধ্যে, ঠিক আছে। এখানে থাকবে বহিঃপর্দার মধ্যে, তার মধ্যে মেইন থাকবে কি ক্লোরোফিল এ, আর বাকিগুলি কি থাকবে ক্লোরোফিল বি সি ডি, ঠিক আছে, বা ক্যারোটিনয়েডস, ঠিক আছে। বোঝাতে পেরেছি কিভাবে থাইলাকয়েডের মধ্যে বা গ্রানার মধ্যে থাকে, এরকম ভাবে অ্যারেঞ্জ করা থাকে। মাঝখানে থাকে কিন্তু ক্লোরোফিল এ, এবং যে ওরকে ঘিরে থাকে, ওর আশেপাশে থাকে ক্লোরোফিল বি সি ডি বা হলো কি বা হলো গিয়ে ক্যারোটিনয়েডস। সেম এখানেও থাকবে, বহিঃপর্দার মধ্যে যেটা থাকবে সেটাকেও ক্লোরোফিল এ থাকবে, এর আশেপাশে কে থাকবে, এর আশেপাশে থাকবে গিয়ে ক্লোরোফিল বি সি ডি বা হলো কি ক্যারোটিনয়েডস, ঠিক আছে। এবার যে এটা অন্তঃপর্দার মধ্যে যে এটা থাকে, এটাকে কি বলা হচ্ছে, এটাকে বলা হয়েছে ফটো সিস্টেম, ফটো সিস্টেম, ফটো সিস্টেম 2, অর্থাৎ নিচেরটা কিন্তু ফটো সিস্টেম 2, এখানে গিজিমিজি হয়ে গেছে, হ্যাঁ। এটা হলো ফটো সিস্টেম 1। তাহলে আমি আবারও বলে দিচ্ছি, ঠিক আছে। এখানে থাকছে গিয়ে এই যে, এখানে থাকছে গিয়ে আমাদের, এটা হলো আমাদের ফটো সিস্টেম 2, এটা হলো আমাদের ফটো সিস্টেম 1, ঠিক আছে। এটা আমাদের ফটো সিস্টেম 2, এটা আমাদের হলো ফটো সিস্টেম 1, ঠিক আছে। আশা করি বোঝাতে পেরেছি। এবার এর মধ্যে কি হচ্ছে, এখানে থাকছে ক্লোরোফিল এ, এর চারপাশে থাকছে কি ক্লোরোফিল বি সি, ক্লোরোফিল বি সি ডি বা কি ক্যারোটিনয়েডস, এখানেও সেম থাকছে, মাঝখানে থাকছে ক্লোরোফিল এ, আর এর আশেপাশে থাকছে ক্লোরোফিল সি ডি ই বা ক্যারোটিনয়েডস। এবার সূর্যের আলো পড়বে এগুলির উপরে, ঠিক আছে, ফটো সিস্টেম 2 তে এবং ফটো সিস্টেম 1 এ। এবার মনে রাখবে আলোক দশা কিন্তু ফটো সিস্টেম 2 দিয়ে শুরু হয়, 1 দিয়ে না, এখানে কিন্তু অনেকে ভুল করে। তো ফটো সিস্টেম 2 দিয়ে কিন্তু আমাদের শুরু হবে। এবার সূর্যের আলোর মধ্যে যে ফোটন কণা থাকে, ফোটন কণাগুলি কি কোথায় গিয়ে পড়বে, ফোটন কণাগুলি গিয়ে থাকবে ক্লোরোফিল এর মধ্যে। এবার ক্লোরোফিল এটা কিন্তু নিষ্ক্রিয় অবস্থায় বসেছিল, ঠিক আছে। এবার যখন গিয়ে এই ফোটন কণাটা ক্লোরোফিল এর মধ্যে পড়বে, তখন সে কিন্তু উত্তেজিত হয়ে যাবে, উত্তেজিত হয়ে সে কিন্তু বেরিয়ে আসবে, উত্তেজিত হয়ে সে বেরিয়ে আসবে, এবং সে কিসে পরিণত হবে, ক্লোরোফিল স্টার, মানে হলো কি ও সক্রিয় হচ্ছে, ঠিক আছে। নিষ্ক্রিয়টা যেটা ফোটন কণা পেয়ে সে কি হয়েছে, সক্রিয় হয়ে গেছে। এবার সক্রিয় হওয়ার পর এর থেকে একটা ইলেকট্রন বেরিয়ে যাবে, এর থেকে কি একটা ইলেকট্রন বেরিয়ে যাবে, ঠিক আছে। আবারও বলছি যে সূর্যালো কি করছে, যে ফটো সিস্টেম 2 এর মধ্যে যে ক্লোরোফিল এ আছে, এই ক্লোরোফিল এতে গিয়ে পৌঁছাবে এবং একে কি করবে, সক্রিয় করবে, নিষ্ক্রিয়টাকে মানে উদ্দীপিত করে দেবে। সে যখন উদ্দীপিত হবে তখন এই ক্লোরোফিল এটা থেকে কি বের হবে, একটা ইলেকট্রন বের হবে, ঠিক আছে। এবার পরবর্তী আমরা দেখব, এবার যেই আমাদের ক্লোরোফিল, ছোট ছোট করে লিখি, হ্যাঁ, ক্লোরোফিল এ থেকে, ক্লোরোফিল এ স্টার থেকে একটা ইলেকট্রন বেরিয়ে আসলো, ঠিক আছে, একটা ইলেকট্রন বেরিয়ে আসলো। এই ইলেকট্রনটা কোথায় যাবে, এই ইলেকট্রনটা পিই এ, মানে কি পিই এ মানে হলো প্রাইমারি ইলেকট্রন অ্যাকসেপ্টর, প্রাইমারি 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 ইলেকট্রন
ইলেকট্রন প্রাইমারি ইলেকট্রন অ্যাকসেপ্টর, ঠিক আছে, পিইআর। এই ইলেকট্রনটাকে কে বহন করবে? পিইআর। এবার পিইআর মানে হলো প্রাইমারি ইলেকট্রন অ্যাকসেপ্টর। এবার প্রাইমারি ইলেকট্রন অ্যাকসেপ্টর নাম কি? এটা কিন্তু পরীক্ষার মধ্যে আসে যে যে ক্লোরোফিল থেকে যে মানে পি2 থেকে যে ইলেকট্রনটা বেরিয়ে যাচ্ছে সেই ইলেকট্রনটার প্রাইমারি ইলেকট্রন অ্যাকসেপ্টর কে? এটা হলো গিয়ে পায়োফাইটিন। এটা কি? পায়োফাইটিন। অর্থাৎ পিই এটাকে মানে প্রাইমারি ইলেকট্রন অ্যাকসেপ্টরটাকে সেটা হলো গিয়ে পায়োফাইটিন, পিআইইও, পায়োফাইটিন। ঠিক আছে, পায়োফাইটিন। তাহলে আমাদের কি হলো? আমরা দেখলাম যে একটা ইলেকট্রন বেরিয়ে আসলো, তাহলে আমরা কি দেখছি? এটা যে কোথা থেকে চলে আসে বলো তো? আজকে স্লাইডটা এত ডিস্টার্ব করছে। আচ্ছা দেখো, চলে গেছে। এবার দেখো, আমরা ফার্স্ট কি দেখেছিলাম? আমরা ফার্স্ট দেখেছিলাম একটা ইলেকট্রন যাকে কে নিয়ে গেল? পিইএ নিয়ে গেল। পিইএটা কি ছিল? পায়োফাইটিন। এবার এই পায়োফাইটিন থেকে ইলেকট্রনটা কে নিয়ে গেল? পায়োফাইটিন থেকে পিকিউ নিয়ে গেল। ঠিক আছে, পিকিউ মানে হলো কি? পিকিউ মানে হলো প্লাস্টোকুইনন। ঠিক আছে, পিকিউটা কে ছিল? প্লাস্টোকুইনন। এবার পিকিউ থেকে ইলেকট্রনটা কে নিয়ে গেছে? পিসি। ঠিক আছে, এবার পিসি কি? পিসি হলো গিয়ে সরি, এখানে একটা মিস্টেক হয়ে গেছে, দাঁড়ো আবার দেখো এই জায়গাটা, আবার দেখো একটা ইলেকট্রন ছিল। ঠিক আছে, এই ইলেকট্রনটাকে কে নিয়ে গেল? প্রাইমারি ইলেকট্রন অ্যাকসেপ্টর। এবার প্রাইমারি ইলেকট্রন অ্যাকসেপ্টরটা কে ছিল? ফায়োফাইটিন। ঠিক আছে, এবার ফায়োফাইটিন কে নিয়ে গেছে? ফায়োফাইটিন থেকে নিয়ে গেছে পিকিউ। পিকিউ মানে হলো প্লাস্টোকুইনন। প্লাস্টোকুইনন থেকে কোথায় গেছে? CuTB6F, অর্থাৎ হলো সাইটোক্রোমস। অর্থাৎ এটা হলো সাইটোক্রোম। সাইটোক্রোম। ঠিক আছে, এবার সাইটোক্রোমে একটা কি হচ্ছে? এখানে একটা এডিপি কি হচ্ছে? একটা এটিপি তে পরিণত হয়ে যাচ্ছে। ঠিক আছে, এডিপি কিসে পরিণত হচ্ছে? এটিপি তে পরিণত হচ্ছে। তারপর এই সাইটোক্রোম থেকে ইলেকট্রনটা কোথায় গেল? সাইটোক্রোম থেকে ইলেকট্রনটা গেল পিসি তে। পিসির নাম হলো প্লাস্টোসায়ানিন। পিসিটা হলো প্লাস্টোসায়ানিন। ঠিক আছে, পিসিটা হলো প্লাস্টোসায়ানিন। তাহলে প্লাস্টোসায়ানিন পর্যন্ত কিন্তু আমাদের ইলেকট্রনটা গেছে। তাহলে আমরা যদি আবারও দেখে নিই, তাহলে আমাদের একটা ক্লোরোপ্লাস্টের মধ্যে আমাদের একটা ক্লোরোপ্লাস্টের ক্লোরোফিলের মধ্যে একটা যে ইলেকট্রন বেরিয়েছিল, ক্লোরোফিল থেকে ইলেকট্রনটা ফার্স্ট কোথায় গেল? পিইএতে, অর্থাৎ প্রাইমারি ইলেকট্রন অ্যাকসেপ্টর থেকে গিয়েছিল। প্রাইমারি ইলেকট্রন অ্যাকসেপ্টর ছিল গিয়ে আমাদের ফায়োফাইটিন। ঠিক আছে, ফায়োফাইটিন থেকে আমাদের গেছে পিকিউ, অর্থাৎ হলো প্লাস্টোকুইনন থেকে আমাদের গেছে সাইটোক্রোম। ঠিক আছে, সাইটোক্রোমের মধ্যে আমাদের গেছে। সাইটোক্রোম থেকে আমাদের কোথায় গেল? পিসি তে। পিসি হলো প্লাস্টোকুইনন। এই প্লাস্টোকুইনন থেকে ইলেকট্রনটা আবার আমাদের কোথায় চলে যাবে? এই যে না আমাদের ছিল এখানে ক্লোরোফিল এ চারদিকে
ছিল ক্লোরোফিল বি বা ক্যারোটিনয়েড, যেটা হলো পিএস অর্থাৎ ফটো সিস্টেম যে 1 ছিল সেই 1 এ প্রবেশ করবে। কেন দেখো আমি ফার্স্টে তোমাদের বলেছিলাম যে P2 থেকে কিন্তু শুরু হয়, তারপরে কিন্তু ঘুরে ফিরে আবার কোথায় চলে আসবে, P1 এ চলে আসে। তাহলে আমাদের প্রসেসটা কি, যে সূর্যের আলো বা ফোটন করার পরে আমাদের যে ক্লোরোফিল এটা ছিল সে উদ্দীপিত হয়ে যাবে বা উত্তেজিত হয়ে কি হবে, একটা ইলেকট্রন তার থেকে নির্গত হবে। ইলেকট্রনটা কোথায় যাবে, প্রাইমারি ইলেকট্রন অ্যাকসেপ্টরে যাবে। প্রাইমারি ইলেকট্রন অ্যাকসেপ্টরকে সে হলো ফায়োফাইটিন। এই ফায়োফাইটিন থেকে কোথায় যাবে, পিকিউতে। পিকিউ হলো প্লাস্টোকুইনন। পিকিউ থেকে কোথায় যাবে, সাইটোক্রোম থেকে কোথায় যাবে, পিসিতে। পিসি হলো প্লাস্টোকুইনন। পিসি হলো প্লাস্টোসাইনিন। পিসিটা হলো প্লাস্টোসাইনিন, ঠিক আছে। পিসি থেকে প্লাস্টোসাইনিন। এই প্লাস্টোসাইনিন থেকে আমাদের যে ইলেকট্রনটা আছে সেটা কোথায় যাবে, সেটা যাবে আমাদের PS1 এ। অর্থাৎ হলো যে আমাদের যে ফটো সিস্টেম যে 1টা আছে, 2 থেকে শুরু হয়েছিল এখানে, যে 2 থেকে আমাদের যে ক্লোরোফিলের 2 থেকে যে ক্লোরোফিল এর যে ইলেকট্রনটা বেরিয়েছিল সেটা এবার ঘুরে কোথায় চলে আসলো, আমাদের চলে আসলো যে ফটো সিস্টেম 1 এ চলে আসলো, ঠিক আছে। এবার আমরা দেখবো ফটো সিস্টেম 1 এ ইলেকট্রনটা যাওয়ার পর কি হয়েছে। এবার দেখো ফটো সিস্টেম 1 এ যখন চলে গেল, তখন ফটো সিস্টেম 1 এও তো সেম, এখানে ক্লোরোফিল এ ছিল আর বাইরে দেখো ক্লোরোফিল বি, সি বা ক্যারোটিনয়েড ছিল। সেখান থেকে ইলেকট্রনটা পাওয়ার পর আবার ক্লোরোফিলটা এটা বেরিয়ে গেল ক্লোরোফিলে। এবার এই ক্লোরোফিল এর থেকে ইলেকট্রনটা কে বহন করলো, সেম আগে যেটা আমরা পড়েছিলাম PEA, অর্থাৎ যে প্রাইমারি কি অ্যাকসেপ্টর, প্রাইমারি ইলেকট্রন অ্যাকসেপ্টর। এই প্রাইমারি ইলেকট্রন অ্যাকসেপ্টর কে ছিল, এবার এখানে ছিল আয়রন সালফার কমপ্লেক্স। এখানে কে, আয়রন সালফার কমপ্লেক্স, ঠিক আছে। এই আয়রন সালফার কমপ্লেক্স থেকে ইলেকট্রনটা কোথায় যাবে, এফডির মধ্যে যাবে, ঠিক আছে। এফডি হলো ফেরিডক্সিন, অর্থাৎ এফডি হলো ফেরিডক্সিন, ঠিক আছে। এবার এফডি হলো ফেরিডক্সিনে যাবে। তাহলে যে PS2 থেকে যে ইলেকট্রনটা এসেছিল এটা PS1 এর মধ্যে প্রবেশ করার পর এখানে যে আমাদের ক্লোরোফিল এটা আছে সেটা আবার উত্তেজিত হয়ে সেটা থেকে আবার ইলেকট্রন কোথায় যাবে, সেটা থেকে আবার ইলেকট্রন যাবে গিয়ে আমাদের প্রাইমারি ইলেকট্রন অ্যাকসেপ্টর। এই প্রাইমারি ইলেকট্রন অ্যাকসেপ্টরটা কে ছিল, যে আয়রন সালফার কমপ্লেক্স, ঠিক আছে। এই আয়রন সালফার কমপ্লেক্স থেকে আমাদের আবার এই ইলেকট্রনটা কোথায় যাবে, এফডির মধ্যে, মানে হলো ফেরিডক্সিনের মধ্যে যাবে। এবার ফেরিডক্সিনের মধ্যে একটা হবে, এখানে কি হবে, ডিপি প্লাসটা হয়ে যাবে NADPH প্লাস H প্লাসে পরিণত হবে, যেটা কাঁচা মাল হিসাবে আমাদের অন্ধকার দশায় লাগবে। তাহলে যে আমি বলেছিলাম আগে যে আলোক দশা থেকে অন্ধকার দশা মানে তৈরি হয়, কারণ আলোক দশার উপর নির্ভরশীল। কারণ এখানে আমরা আগে দেখেছিলাম ATP যাচ্ছে, আর এখন দেখলাম আমরা কে যাচ্ছে, NADPH প্লাস H প্লাস যাচ্ছে, ঠিক আছে। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। এখন এবার আমরা পিকচারের মাধ্যমে বুঝবো ব্যাপারটা, ঠিক আছে। চলো আমরা পরবর্তী স্লাইডে দেখে নিই। এই যে পিকচারের মাধ্যমে এবার দেখো, এই যে ফটো সিস্টেম 2, ঠিক আছে, সূর্যালোক এসে পড়লো, এই যে এখানে সূর্যালোকের ফটন কণা এসে পড়লো, পড়ার পরে এই যে PS2 এর মধ্যে যে ক্লোরোফিলটা আছে, ক্লোরোফিল এটা সে কি করেছে, উদ্দীপিত হয়ে গেছে, হয়ে সে তার থেকে কি বেরিয়েছে, একটা ইলেকট্রন বেরিয়েছে। ইলেকট্রনটা কোথায় গেছে, প্রাইমারি অ্যাকসেপ্টর, ঠিক আছে, প্রাইমারি ইলেকট্রন অ্যাকসেপ্টর। এবার প্রাইমারি ইলেকট্রন অ্যাকসেপ্টরটা কে বলতো, আমি বলেছিলাম ফায়োফাইটিন, ঠিক আছে, ফায়োফাইটিন। কিন্তু এবার এই ফায়োফাইটিন কি করেছে, পিকিউতে নিয়ে গেছে। এবার পিকিউ কি ছিল, আমাদের প্লাস্টোকুইনন ছিল। এবার প্লাস্টোকুইনন থেকে আমাদের কোথায় ছিল, সাইটোক্রোমে গেছিল ইলেকট্রনটা, ঠিক আছে। এবার সাইটোক্রোমে কি হয়েছে, সাইটোক্রোমে দেখো এখানে এই যে এটিপি উৎপন্ন হয়েছে, কিসের থেকে, এটিপি থেকে এটিপি উৎপন্ন হয়েছে, ঠিক আছে। এইবার কি হয়েছে, যে ইলেকট্রনটা আছে এই ইলেকট্রনটা সাইটোক্রোম থেকে কোথায় চলে গেছে, পিসিতে চলে গেছে। পিসি কি আমি বলেছিলাম,
কি প্লাস্টোসায়ানিন। এই প্লাস্টোসায়ানিন থেকে ইলেকট্রনটা কোথায় প্রবেশ করো, এই যে ফটো সিস্টেম 1-এ প্রবেশ করলো। এই ফটো সিস্টেম 1 থেকে এই 1 গিয়ে যখন ইলেকট্রনের মধ্যে এই ইলেকট্রনটা গিয়ে যখন আমাদের আবার ক্লোরোফিল এটাকে উদ্দীপিত করলো, তখন এখান থেকে আবার কি হলো, একটা ইলেকট্রন বের হলো। বের হয়ে কোথায় গেল, এই যে অ্যাকসেপ্টর, প্রাইমারি ইলেকট্রন অ্যাকসেপ্টর, যেটা এখানে ছিল, এই যে প্রাইমারি ইলেকট্রন অ্যাকসেপ্টর, সেম এখানে প্রাইমারি ইলেকট্রন অ্যাকসেপ্টর। এবার এখানে প্রাইমারি ইলেকট্রন অ্যাকসেপ্টরটাকে আয়রন সালফার কমপ্লেক্স, ঠিক আছে, কি ছিল, আয়রন সালফার কমপ্লেক্স, ঠিক আছে, আয়রন সালফার কমপ্লেক্স। এই আয়রন সালফার কমপ্লেক্স থেকে ইলেকট্রনটা কোথায় গেল, এফডি তে গেল। এফডি কে ফাইরোডক্সিন, এফডি কে ছিল এফডিটা কে ছিল ফাইরোডক্সিন, ঠিক আছে, এফডিটা ছিল ফাইরোডক্সিন। এবার ফাইরোডক্সিন থেকে ফাইরোডক্সিনের মধ্যে কি হচ্ছে, এনএডিপিটা এই দেখো, এনএডিপিটা কিসে পরিণত হচ্ছে, এনএডিপিএইচ এ পরিণত হচ্ছে। এবং এই এনএডিপিএইচ গিয়ে পরবর্তী সময় অন্ধকার দশায় প্রবেশ করবে এবং এখানে যে উৎপন্ন হয়েছিল এটিপি, এই দুইটা জিনিস কাঁচামাল হিসেবে কোথায় গিয়ে প্রবেশ করবে, গিয়ে আমাদের যে অন্ধকার দশায় সেটাই পৌঁছাবে। তাহলে এই জিনিসটা বলো কত ইজি। এই জিনিসটা যদি না বুঝতে পারো তাহলে কিন্তু খুবই কঠিন, আর যদি বুঝতে পারো তাহলে কিন্তু খুবই ইজি। এবার দেখো, এবার এখানে তো ক্লোরোফিলে থেকে পরবর্তী স্লাইডে দেখি আমাদের আছে কিনা, 1 মিনিট। হ্যাঁ, এবার দেখো, এই যে ক্লোরোফিল এর মধ্যে, ক্লোরোফিল এর থেকে যে একটা ইলেকট্রন গিয়েছিল না, হ্যাঁ গিয়েছিল যে ইলেকট্রনটা, এবার এই জায়গাটা তো ফুল ফিল আপ করতে হবে না, সে যখন বেরিয়ে গেছে এখানটা খালি রয়ে গেছে। এবার এটা কে এটা ফুলটা ফিল আপ করবে, এটা ফিল আপ করবে গিয়ে আমাদের, কে ফিল আপ করবে, এটা গিয়ে আমাদের আলোক বিশ্লেষণ H2O, H2O গিয়ে ফিল আপ করবে। এবার H2O-টা কিভাবে ফিল আপ করবে সেটা আমি বলছি, দাঁড়াও একটা খালি জায়গা খুঁজে নিই না, এখানে দেখো, এখানে একটু খালি জায়গা আছে, এখানে বলছি। এবার তো আমরা কি দেখেছি, দেখো, এবার আমরা কি দেখেছিলাম, যে আমাদের যে H2O মানে জল আছে, ঠিক আছে, এবার আমাদের সূর্যালোকের উপস্থিতি এই জলের অণু থেকে গিয়ে কি আমাদের যে ক্লোরোফিল আছে, যেটা থেকে ইলেকট্রন বেরিয়েছিল একটা, ওইটাকে ফিল আপ করবে। এবার কিভাবে ফিল আপ করবে, এই H2O থেকে একটা 2H+ বেরোবে, একটা 2 ইলেকট্রন বেরোবে, আর একটা হলো হাফ অক্সিজেন বেরোবে, ঠিক আছে। এবার যে 2 ইলেকট্রন, এই 2 ইলেকট্রনটা গিয়ে কি করবে, যে ক্লোরোফিলের মধ্যে যে আমাদের ইলেকট্রনটা বেরিয়েছিল ওই ইলেকট্রনটাকে কি ফিল আপ করবে, আর যে হাফ O2টা বেরিয়েছে এটা আমাদের পত্ররন্ধ্রের মাধ্যমে কোথায় চলে যাবে, বায়ুমণ্ডলে চলে যাবে, যার ফলে আমরা কি অক্সিজেন পাই। আমরা যে শ্বাস প্রশ্বাসের মাধ্যমে অক্সিজেন আমাদের শরীরে প্রবেশ করে সেটা চলে যাবে বায়ুমণ্ডলে। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। আবারও বলছি, ভালো করে দেখে নাও, যে আমরা দেখেছিলাম যে আমাদের আলোক দশার মধ্যে ফটো সিস্টেম 2 থেকে একটা আমাদের ইলেকট্রন বেরিয়েছিল। এবার এই ইলেকট্রনটাকে ফুল ফিল আপ করতে হবে। ইলেকট্রনটাকে ফুল ফিল আপ করতে গেলে কি হবে, যে আমাদের জল আছে, ঠিক আছে, সূর্যালোকের উপস্থিতিতে এই জলের অণুটাকে ভাঙবে, ভাঙার ফলে কে তৈরি হবে, 2H+ তৈরি হবে, আর হলো 2 ইলেকট্রন তৈরি হবে, আর হাফ অক্সিজেন তৈরি হবে। এবার হাফ অক্সিজেনটা কোথায় চলে যাবে, বায়ুমণ্ডলের মধ্যে চলে যাবে, ঠিক আছে, যেটা থেকে আমরা শ্বাস প্রশ্বাসের কাজে ব্যবহার করব। আর যে 2টা ইলেকট্রন আছে, এই 2টা ইলেকট্রন কোথায় চলে যাবে, ক্লোরোফিল এর মধ্যে যে ঘাটতি হয়েছিল সেই ঘাটতিটা পূরণ করবে। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। এবার আমরা তো একটা চেইন বানিয়েছিলাম না, এই যে এরকম এর মধ্যে এই যে আর এর মতো এরকম কিছু মানে সাবস্টেন্স গুলি, ঠিক আছে, এই চেইনটাকে তো কিছু একটা বলা হয় না, এই চেইনটাকে বলা হয় ইটিসি। ইটিসি মানে কি, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন, এটাকে বলা হয় ইটিসিটাকে বলা হয় ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন, ঠিক আছে, ইটিসি বলা হয়, অর্থাৎ ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম চেইন, ইলেকট্রন ট্রান্সপোর্ট
চেইন বলা হয়। ঠিক আছে, এবার আমরা পরবর্তী স্লাইডে চলে যাব। আশা করি আমরা এই জায়গাটা বুঝতে পেরেছি। এই দেখো, এবার চলে এসেছে আমাদের সূর্যালোকের আবদ্ধীকরণ। আমরা যেটা বলেছিলাম, একটা জায়গা মিস হয়ে গেছিল। আমরা বলেছিলাম যে এখানে অন্তঃপদ্মায় আছে একটা, আর বহিঃপদ্মার মধ্যে একটা আছে কি PS1, PS2, আর আছে কি PS1। এবার PS2টাকে আবার বলা হয় P680, আর PS1টাকে বলা হয় P17। এবার P17 কেন লেখা হয় আর এখানে P680 কেন লেখা হয়? কারণ হলো ন্যানোমিটার। ঠিক আছে, ন্যানোমিটার, এই যে 700 ন্যানোমিটার কি করে আলোক তরঙ্গ শোষণ করতে পারে। এই যে P1 কি 700 ন্যানোমিটার আলোক তরঙ্গ শোষণ করতে পারে, আর যে P2টা সেটা হলো 680 কি করতে পারে, আলোক তরঙ্গ শোষণ করতে পারে। তার জন্য এটাকে, এই যে PS2টাকে লেখা হয় P680 আর PS1টাকে লেখা হয় 700। ঠিক আছে, আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। যদি না বুঝতে পারো কমেন্ট বক্সে অবশ্যই লিখবে। এবার দেখো, আমরা প্রথমে কিন্তু স্টেপগুলি দিয়েছিলাম কিভাবে কি হয়। এবার দেখো এখানে সূর্যালোকের আবদ্ধীকরণ, এই যে এটা কোরোপ্লাস্টের হবে। দেখো এই লেখাটা টাইপিং এ মিস্টেক হয়ে গেছে। কোরোপ্লাস্টের, এই যে একটা আছে না, কোরোপ্লাস্ট হবে, এখানে লেখাটা মিস্টেক হয়ে গেছে। কোরোপ্লাস্টের গ্রানার থাইলাকয়েডের, কোরোপ্লাস্টের যে থাইলাকয়েড আছে সেই থাইলাকয়েডের দুইটি পর্দার বহিঃপর্দাতে থাকে। আমরা বলেছিলাম যে দুইটা পর্দা থাকে, একটার মধ্যে বহিঃপর্দার মধ্যে থাকে PS1 যেটাকে P17 বলা হয়, আর PS2 থাকে যেটাকে কি বলা হচ্ছে, যেটাকে বলা হচ্ছে P680। ঠিক আছে, এটা আমরা জেনে এসেছি। এবার ফটো সিস্টেমের মধ্যে মুখ্য রঞ্জক থাকে কি ক্লোরোফিল এ, আর গণরঞ্জক গুলি কি থাকে ক্লোরোফিল বি, ক্যারোটিনয়েড, সেটাও কিন্তু আমরা বলেছিলাম। তাছাড়া কি হয়, সৌরশক্তি পাতার মেসোফিল কলার মধ্যে রাসায়নিক শক্তিতে পরিণত হয়। এই সৌরশক্তিটা যেটা পাতার মধ্যে এসে পড়ে, আমরা একটা পাতা আঁকি, এই যে পাতার মধ্যে আমাদের কি থাকে, মেসোফিল কলা থাকে। ঠিক আছে, আর এখানে একটু বাঁকানো থাকে যেটা হলো পত্ররন্ধ্র। এই পত্ররন্ধ্র দিয়ে কি ঢুকে, কার্বন ডাই অক্সাইড ঢুকে। ঠিক আছে, আর এই পত্ররন্ধ্র দিয়ে আমরা কি বের হয়, এই যে অক্সিজেনের অণু বের হয়, যেটা আমরা দেখেছিলাম জলের বিশ্লেষণের পরে কি হাফ অক্সিজেন তৈরি হয়, এটা কি হয় বাইরে বেরিয়ে যায়। ঠিক আছে, তাহলে এই যে মেসোফিল কলা থাকে পাতার, এই মেসোফিল কলার মধ্যে কি হয়, রাসায়নিক শক্তিটা কি হচ্ছে, যে আবদ্ধ হয়, রাসায়নিক শক্তি আবদ্ধ হয়। তারপর পরবর্তী কি হয়েছে, ক্লোরোফিলের সক্রিয়করণ হচ্ছে। কিভাবে হচ্ছে, সূর্যালোকের ফোটন বা কোয়ান্টাম কণা ফটো সিস্টেমের সহায়ক রঞ্জকগুলিতে উদ্দীপিত করে, ফলস্বরূপ ক্লোরোফিল কণা নিষ্ক্রিয় থেকে সক্রিয় হয়। এই যে আমরা দেখেছিলাম যে সূর্যালোকের আলো যখন এসে আমাদের এই পর্দাটার মধ্যে যে ভিতরে থাকে, মানে ফটো সিস্টেম টুর মধ্যে যে ভিতরে ক্লোরোফিল এ থাকে, এই ক্লোরোফিল এ কে কি করে সক্রিয় করে। ঠিক আছে, সক্রিয় করলে ক্লোরোফিল এ স্টার্ট হয়ে যায়, এটা থেকে কি হয়, একটা ইলেকট্রন বেরিয়ে যায়। এখানে কিন্তু এই কথাটাই বলা হয়েছে। পরবর্তী আমরা দেখে নেব জলের আলোক বিশ্লেষণ। জলের আলোক বিশ্লেষণটা আমরা করেছিলাম, কি করেছিলাম, যে H2O থাকে, সেই H2 এর মধ্যে কি থাকে, তিনটা পার্টে বের হয়, একটা হলো 2H+ বের হয়। ঠিক না, এখানে তো একটা অণু নিয়েছি বলে এখানে চারটা অণু নিয়েছে, চারটা অণু নিলে এখানে 2H না 4H+ হবে। ঠিক আছে, আরেকটা কি হবে, 2 ইলেকট্রন থাকবে, যে ইলেকট্রনটা কি হয় আমাদের বেরিয়ে কোথায় যায়, যে ওই ফটো সিস্টেম 2 এর মধ্যে যে আমাদের ক্লোরোফিল এর থেকে যে ইলেকট্রনটা বেরিয়েছিল ওই ইলেকট্রনটাকে পূরণ করে। ঠিক আছে, আর কি হয়, অক্সিজেন বের হয়, সেই অক্সিজেনটা কোথায় চলে যায়, সেই অক্সিজেনটা আমাদের পাতার পত্ররন্ধ্রের মাধ্যমে বায়ুমণ্ডলে চলে যায়। ঠিক আছে, এখানে এটাই বলেছে। পরবর্তী আমরা চলে যাব, পরবর্তী আমরা দেখবো NADP+ এর বিজারণ। আমরা লাস্ট দেখেছিলাম, লাস্ট যখন গিয়েছিল FDর মধ্যে, লাস্ট যখন ফটো সিস্টেম 1 থেকে ইলেকট্রনটা গিয়ে FDর মধ্যে যায়, FDর মধ্যে যাওয়ার পরে ওইখানে কি হয়, NADP যেটা থাকে, NADPH+ আয়নে পরিণত হয়, যেটা আমরা দেখেছিলাম আগের, মনে আছে তো, দেখেছিলাম যে এইটাকে বলা হচ্ছে হিল বিক্রিয়া। পরবর্তী সময়ে আমরা কিন্তু হিল বিক্রিয়া নিয়েও আবার ক্লাস করব পুরোটা নিয়ে। এই হিল বিক্রিয়ার মধ্যে কি হচ্ছে, NADP+ কি হচ্ছে, একটা দুই অণুর ইলেকট্রন যার থেকে একটা ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে, আর কি হচ্ছে H+ আয়ন যুক্ত হচ্ছে, যার ফলে NADPH+ উৎপন্ন হয়। এবার এটা কে দিয়েছে, মানে এই যে হিল বিক্রিয়াটা বা NADP+
NADP প্লাস এর বিজারণটা দিয়েছিল রবিন হিলে, যে উনি হচ্ছে রবিন হিল, উনি দিয়েছিল কত সালে দিয়েছো 1990 সালে দিয়েছিল। প্রতিটা কথা কিন্তু ইম্পর্টেন্ট, সবাই কিন্তু এই কথাগুলি কি করবে, কথাগুলি নোট করে লাগবে, এগুলি কিন্তু বইয়ের মধ্যে খুঁজে পাবে, কিন্তু অনেকগুলি তোমার জিনিস পড়ে তারপর কিন্তু বার করতে হবে এই ইম্পর্টেন্ট জিনিসগুলি, বা অনেক সময় চোখের পলকে এটা আর বোঝা যায় না এনসিইআরটি বই অনুযায়ী। তো এটা মনে রাখবে, NADP প্লাস এর বিজারণ কে করেছে বা হিল বিক্রিয়া কে করেছে 1990 সালে বিজ্ঞানী রবিন হিল করেছিল। তারপর আমরা পরবর্তী পর্যায়ে চলে যাব। পরবর্তী পর্যায়ে অক্সিজেনের উৎপাদন, ঠিক আছে। এবার অক্সিজেনটা আমাদের কি সাহায্য করছে, এটা আমরা মনে হয় ধাপটার মধ্যে যে কতগুলি ধাপ লিখে দিয়েছিলাম আমি একদম প্রথমে, ওইটা বলে নি মনে হয়, হ্যাঁ এটা তোমরা অ্যাড করে নেবে। দেখো এখানে জলের আলোক বিশ্লেষণের ফলে অক্সিজেনের দুইটা ধাপ হচ্ছে, ঠিক আছে। এই যে জলের বিশ্লেষণ আছে, এটা থেকে H2O2 থেকে একটা O2 বের হচ্ছে, যেটা আমি বারবার বলেছি পত্ররন্ধ্রের মাধ্যমে কোথায় চলে যাচ্ছে, আমাদের এই বায়ুমণ্ডলে চলে যাচ্ছে। হ্যাঁ, আরেকটা সেকেন্ড ধাপে কি হচ্ছে দেখো, আমি দেখি একটা খালি জায়গা আছে কিনা। সেকেন্ড ধাপে কি হচ্ছে, আমরা 2 অণু জল নিলাম, ঠিক আছে, তার থেকে কি উৎপন্ন হলো 2H প্লাস, ঠিক আছে, প্লাস 2OH মাইনাস। এটাই তো, যদি আমি 2 অণু জলকে বিশ্লেষণ করি তাহলে 2 অণু H প্লাস আর 2 অণু OH মাইনাস উৎপন্ন হবে, তাই তো, ঠিক কিনা। এবার 2 অণু OH মাইনাসটাকে আমি যদি বিশ্লেষণ করি, 2 অণু OH মাইনাস কে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে কি পাবো 2OH, আর কি পাবো দুইটা ইলেকট্রন, ঠিক আছে। এই ইলেকট্রনটা গিয়ে আমরা কি বলেছিলাম, এর আগেও বলেছিলাম, এই ইলেকট্রনটা গিয়ে কি করবে, যে ক্লোরোফিল যে এর মধ্যে একটা ইলেকট্রন বেরিয়েছিল ফটো সিস্টেম 2 এর মধ্যে, ঠিক আছে, ফটো সিস্টেম 2 এর মধ্যে যে ইলেকট্রনটা বেরিয়েছিল ওই ইলেকট্রনটাকে কি গিয়ে ঘাটতি পূরণ করবে, ঠিক আছে। এবার 2 ইলেকট্রন, এই যে এই ইলেকট্রনটা, ঠিক আছে, আর ঘাটতি পূরণ করে নিল। আর এবার দেখো এটা মিলে 2OH, আর এখানে যে উৎপন্ন হয়েছে 2H প্লাস, 2H প্লাস আর 2OH, এই দুইটা মিলে উৎপন্ন হবে 2H2O2, 2H2O2। এই 2H2O2টা থেকে কি বের হবে, এটা আবার বলে দিই, দেখো ঘিজিমিজি হয়ে গেলে ভুল হয়ে যায়। আমরা কি দেখেছিলাম 2H প্লাস দেখেছিলাম বেরিয়েছিল, আর যে 2OH মাইনাসটাকে আমরা বিশ্লেষণ করেছিলাম 2OH আসছিল। এবার এই দুইটাকে যদি যুক্ত করি, এই দুইটা থেকে 2H2O2 বের হবে, যার থেকে আবার কি হবে 2 অণু অক্সিজেন, শুধু অক্সিজেন আসবে, অক্সিজেন যেটা আবার বাইরে চলে যাবে। আর এখান থেকে আসবে 4 অণু H প্লাস, যেটা আমাদের কোথায় থাকবে, থাইলাকয়েডের মধ্যে থেকে যাবে, থাইলাকয়েডের লুমেনের মধ্যে থেকে যাবে, ঠিক আছে, মানে থাইলাকয়েডের ভিতরের অংশে থেকে যাবে। তা আশা করি তোমাদের দুইটা ধাপই বোঝাতে পেরেছি। এখানে কিন্তু দুইটা ধাপ বলা হয়েছে, এই যে এখানে এই ধাপটাই আমি বলেছি। ফার্স্ট ধাপটা তো ডাইরেক্ট H2O2 থেকে O2 তে পরিণত হচ্ছে, আর সেকেন্ড ধাপটা এই যে 2H2 তে আমরা যখন ভাঙি 2 প্লাস আর 2OH মাইনাস হয়। এবার যখন আমরা এই 2OH মাইনাসটাকে যখন আমরা বিশ্লেষণ করব তখন আমাদের কি হয়, এই যে 2OH প্লাস 2 ইলেকট্রন হয়। এই 2 ইলেকট্রনটা আমাদের ওই যে ক্লোরোফিলের ঘাটতিটা পূরণ করবে, আর হলো 2OH টা আর হলো 2 প্লাসটা, এই দুইটা যোগ হয়ে আমাদের হয়ে যাবে 2H2O2। এবার এই 2H2O2 এর মধ্যে 4H প্লাস থেকে যাবে, যেটা আমাদের থাইলাকয়েডের ভিতরেই থেকে যাবে, আর হলো O2 থাকবে। এই O2টা কোথায় চলে যাবে, আবার পত্ররন্ধ্রের মধ্যে দিয়ে বাইরে চলে যাবে। আশা করি তোমাদের এই জলের বিশ্লেষণটা বোঝাতে পেরেছি। কেউ যদি বুঝতে না পারো আমাকে অবশ্যই বলবে, কিন্তু না বুঝে যাবে না, বোঝার আমি চেষ্টা করছি। তোমাদের যেরকম ভাবে আমি ক্লাসে করাই সেরকম ভাবে কিন্তু আমি এখানে চেষ্টা করছি। তাহলে দেখে নিলাম আমরা যে জলের অক্সিজেনের যে এটা কি অক্সিজেনের যে উৎপাদনটা কিভাবে হচ্ছে, ঠিক আছে, দুইটা পদ্ধতিতে হচ্ছে। এবার আমরা দেখব পরবর্তী এই যে ফসফোরাইজেশন পদ্ধতিটা কিভাবে হচ্ছে।
এই যে সেম আমরা আগে যে আলোক সংশ্লেষের, ও দেখো এখানে দেখো জলের বিক্রিয়াটা যে একটু আগে আমি লিখেছিলাম, এই দেখো এখানে বেরিয়েছে, দেখছো। তা আমরা কি দেখেছিলাম যে আলোক দশাটা কিভাবে হচ্ছে, এই যে সূর্যালোক থেকে আসছে, সূর্যালোক থেকে যে ফটন কণাগুলি আসছে এসে আমাদের কি করছে, যে ক্লোরোফিলের মধ্যে যে আমাদের ক্লোরোফিল এটা আছে একে উদ্দীপিত করেছে, পরে এর থেকে একটা ইলেকট্রন বেরোচ্ছে। এই ইলেকট্রনটাকে কে নিয়ে গেছে, প্রাইমারি ইলেকট্রন অ্যাকসেপ্টর। প্রাইমারি ইলেকট্রন অ্যাকসেপ্টরটাকে এই যে ফায়োফাইটিন, ঠিক আছে, ফায়োফাইটিন। এই ফায়োফাইটিন থেকে আমাদের ইলেকট্রনটা কোথায় গেছে, পি কিউতে। পি কিউ মানে হলো গিয়ে প্লাস্টোকুইনন। প্লাস্টোকুইনন, এই প্লাস্টোকুইনন থেকে আমাদের কোথায় গেছে, প্লাস্টোকুইনন থেকে আমাদের গেছে গিয়ে সাইটোক্রোম কমপ্লেক্সের মধ্যে, ঠিক আছে। এবার সাইটোক্রোম কমপ্লেক্সের মধ্যে কি হচ্ছে, এটিপিটা তৈরি হচ্ছে, এটিপিতে তৈরি হয়ে যাচ্ছে, যেটা আমাদের পরবর্তী অন্ধকার দশার মধ্যে লাগবে, ঠিক আছে। তারপরে এখান থেকে কি গেল আমাদের যে ইলেকট্রনটা আবার পিসিতে চলে গেল। পিসির ফুল ফর্ম কি, প্লাস্টো সায়ানিন, ঠিক আছে। প্লাস্টো সায়ানিন থেকে ইলেকট্রনটা কোথায় গেল, ইলেকট্রনটা আবার গেল আমাদের ফটো সিস্টেম ওয়ানে। ফটো সিস্টেম ওয়ানের মাঝখানে কে বসে আছে, ক্লোরোফিল এ। এই ক্লোরোফিল এর থেকে আবার ইলেকট্রনটা বেরোলো, বেরিয়ে কোথায় গেল, উপরে উঠে গেল, ঠিক আছে, উপরে উঠে গেল। এবার উপরে উঠে যাওয়ার পর এখান থেকে ইলেকট্রনটা আবার কোথায় চলে এসেছ, এখান থেকে ইলেকট্রনটা আমাদের, দাঁড়াও এটা একটু ছোট করে নিই, পিকচারটা এইটুকুই আছে। এখানে এই যে লেখাটা দেখা যাচ্ছে না, এখানে হলো প্রাইমারি ইলেকট্রন যে অ্যাকসেপ্টর আছে, প্রাইমারি ইলেকট্রন অ্যাকসেপ্টর কে আছে, সে হলো আয়রন সালফার কমপ্লেক্স, ঠিক আছে, যেটা আমাদের এই যে যেটা আমাদের ক্লোরোফিল এ থেকে বেরিয়েছে। ক্লোরোফিল এ থেকে কোথায় গেছে, প্রাইমারি ইলেকট্রন অ্যাকসেপ্টর। প্রাইমারি ইলেকট্রন অ্যাকসেপ্টর কে ছিল, আয়রন সালফার কমপ্লেক্স। এই আয়রন সালফার কমপ্লেক্স থেকে আমাদের ইলেকট্রনটা আবার কোথায় যাবে, ফেরিডক্সিন মানে এফডি তে যাবে, ফেরিডক্সিন। ফেরিডক্সিন থেকে এই ইলেকট্রনটা কি হবে, এই যে NADP+ থেকে NADPH+ H+ হবে, উৎপন্ন হবে। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি, এটাই কি বলা হয়, ফসফোরাইজেশন, ঠিক আছে। এই পদ্ধতিটাকে বলাবে। এবার দেখো এই পদ্ধতিটা কিছু একটা যে শেপের হয়েছে না, এই যে শেপের হয়েছে না কিছু একটা, এটাকে যদি আমি ঘুরিয়ে দেই তাহলে এটা যে শেপের না। এই জন্য এই পদ্ধতিকে জেট স্কিম বলা হয়, জেট স্কিম বলা হয়, জেট স্কিম বলা হয়। এটা আমরা পরবর্তী দেখছি, চলো। এই যে দেখো জেট স্কিম বা জেট প্রকল্প, এই যে এটাকে দেখো আমরা যেটা পড়েছি আলোক দশা, এটাকে কিছু একটা জেড এর মতো দেখতে হয় না, তার জন্য একে বলা হচ্ছে জেট স্কিম। এবার এই জেট স্কিমটা কে দিয়েছে, জেট স্কিমটা দিয়েছে রবিন হিল বা হলো ব্যান্ডেল। কত সালে দিয়েছে, 1960 সালে দিয়েছে এই জেট স্কিম এবং জেট প্রকল্পটা। কে দিয়েছে, রবিন হিল আর হলো কি, রবিন হিল দিয়েছে আর ব্যান্ডেল দিয়েছে। কত সালে দিয়েছে, 1990 সালে দিয়েছে। এবার দেখো কি লিখেছে এখানে, হিল আর ব্যান্ডেল এই দুজন মিলে আবিষ্কার করেছে কি, সালোক সংশ্লেষের আলোক পর্যায়, যেখানে কি হচ্ছে যে একটা ইলেকট্রনের স্থানান্তরিকরণের যে গতিপথটা হচ্ছে, আমরা তো এই আলোক দশায় একটা ইলেকট্রনই দেখছি যে বিভিন্ন ভাবে ঘুরে ফিরে আসছে এবং সে কোন শেপে আসছে, জেড শেপে আসছে, যার জন্য একে নাম দিয়েছে জেট স্কিম। যেটা আমাদের কে দিয়েছে, বিজ্ঞানী রবিন হিল আর ব্যান্ডেল। কত সালে, 1960 সালে। তাহলে এটা থেকে আমরা কত কিছু আজকে শিখলাম। পরবর্তী ক্লাসে কিন্তু আমরা পরবর্তী পর্যায়ে সালোক সংশ্লেষের আলোচনা করব এবং অন্ধকার দশা নিয়ে আমরা আলোচনা করব। তারপর আরো অনেক কিছু আছে। সালোক সংশ্লেষ কিন্তু অনেক বড় একটা টপিক, এত তাড়াতাড়ি শেষ হয় না, অনেকগুলি লাগবে, মিনিমাম 4-5টা ক্লাস লাগবে। আমি প্রথম ক্লাসটা দিয়েছি যেটার মধ্যে তোমাদের কি বোঝানো হয়েছে যে সালোক সংশ্লেষ ব্যাপারটা কি, সালোক সংশ্লেষের মধ্যে মুখ্য উপাদানগুলি কি, গৌণ উপাদানগুলি কি, এবং মুখ্য উপাদানগুলি যে সূর্যালোক, তারপরে হলো জল, সেগুলি আবিষ্কার করেছিলাম। আজকের পর্বের মধ্যে আমি ক্লোরোফিলগুলি কিন্তু ডিসকাস করেছিলাম, ক্লোরোফিল নিয়ে, এবং যে আলোক দশাটা কিভাবে হয় পুরো সম্পূর্ণ ডিটেলস কিন্তু তোমাদের সামনে তুলে ধরেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি তোমরা বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবে এবং অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবে। আমি তোমাদের বায়োলজি টিচার পূর্ণিমা ম্যাম। চলো ভাই, আজকে এখানে রাখছি।